অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জীবনে সফলতার কোনো রহস্য নাই। যেই জিনিসটা তুমি চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারো। তুমি নিজে খাইতে পারতা না, মা খাইতো, এগুলা রক্ত বানায় আল্লাহ তোমার পেটে ঢুকায়, তারপরে তোমার গরম সৃষ্টি করে দিছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, অল্প বছর বয়সে 17-18 বছর বয়সে সে যুদ্ধে নামছে, সারা পৃথিবীর তাক লাগিয়ে দিয়েছে, টোটাল ইউরোপ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়েছে। মার দোয়া যদি থাকে পৃথিবীতে আর কারো দোয়া দরকার নেই। ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও তোমার কিছু করতে পারবে না। পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প আসলেও তোমার বিন্দু মাত্র কোনো করার ক্ষমতা রাখে। বলে না যে লেখাপড়া না করলে কিন্তু রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, পড়ে যায়। ঝরে পড়ে যাওয়া স্টুডেন্টের পরিমাণ 50%-এর উপরে। এখন আপনারা যারা এখানে ছোট মানুষ বসে আছেন, এগুলো হয়তো এত কিছু বুঝবেন না, তবে এইটা বুঝেন যে আপনাদের মধ্যে অনেকেই এখন বাবা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছেন, স্বপ্ন দেখছেন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পুলিশ অফিসার হবেন, কাস্টমস অফিসার হবেন, জজ হবেন, ব্যারিস্টার হবেন, টিওনো হবেন, বিজনেসম্যান হবেন, এসটিওনো হবেন, সায়েন্টিস্ট হবেন, ইউনিভার্সিটির টিচার হবেন। এরকম রঙিন স্বপ্ন আপনারা দেখছেন, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হতে যে রাস্তা পথ আপনাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে, ইটস সো মাচ ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট কাজটা আপনাকে করতে হবে। ক্লাস 1-এ আপনি যখন ভর্তি হয়েছেন তখন আপনার সাথে কিন্তু এই বাংলাদেশে 26 লক্ষ ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা শুরু করছে। 26 লক্ষ। এই 26 লক্ষ যখন আবার ক্লাস 9-এ উঠবে তখন সরকার আবার হিসেব করে যে কয় লক্ষ টিকে আছে। তখন হিসেব করে দেখা যায় সেইখানে 19 লক্ষ পরীক্ষা দেয়, 9-এ রেজিস্ট্রেশন করে, 7 লক্ষ স্টুডেন্ট লেখাপড়া শেষ করতে পারে না। হয় দোকানদারি করে, কৃষি খামারে কাজ করে, অথবা অন্য কোনো কাজেই ফাংশনাল হয়ে যায়। শেষ তাদের লেখাপড়ার জীবন। তারা ওই সাধারণ 10টা মানুষের মতো রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিকাজ, কৃষি খামার, ঊর্ধ্বতন যে স্বপ্ন তাকে নিয়ে তার বাবা দেখতো, মা দেখতো, এই স্বপ্নগুলো সব জলাঞ্জলি চলে যায়। 7 লক্ষ। এরপরে আবার যখন 2 বছর পরে এসএসসি পরীক্ষা দিবেন আপনারা বা দাখিল পরীক্ষা দিবেন, এদের মধ্য থেকে আবার 5 লক্ষ ফেল করবে, 13 লক্ষ করবে পাস, বা 6 লক্ষ ফেল করবে। এগুলো করতেছে, এটা প্রতি বছরই করতেছে, তাই আমি বলতেছি। তার মানে এখানে 14 লক্ষ স্টুডেন্ট কিন্তু আপনাদের সাথে আর নাই। এরা সব ধরে পড়ে যাবে, লেখাপড়ার জীবন শেষ করে পড়ে যাবে। বলে না যে লেখাপড়া না করলে কিন্তু রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, ওইরকম থ্রেটও খাবেন অনেকবার। এই লেখাপড়ার এই জার্নিতে অনেক মেধাবীদেরকে আমরা দেখেছি। আমাদের সাথেও ক্লাস 1-এ 2-এ 3-তে যাদের পড়তো, একটা ছেলে ছিল মাহমুদুল হাসান নাম। ওকে আমাদের ইংলিশ টিচার বলতো কম্পিউটার। মানে ও একেবারে হুবহু কোনো রচনা ধরলে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, একেবারে ব্লু প্রিন্ট, এক পাতা থেকে আর এক পাতা পর্যন্ত হুবহু বলে দিতে পারত। এত বেশি মেধাবী। এর কারণ হচ্ছে তার বাপ মা তাকে এত বেশি প্রেশার দিত পড়াশোনার জন্য। 24টা ঘন্টা আমাদের সাথে কোনোদিন খেলতে যেত না, কিচ্ছু করতো না, শুধু পড়াশোনা। পড়তে পড়তে একটা সময় মেন্টাল প্রবলেম হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এবং এসএসসি পরীক্ষাও ঠিক মতো দিতে পারে নাই, পাগল হয়ে গেছে। পরে অনেকবার খুঁজে গত 2 বছর আগে তাকে পাইছি। পাওয়ার পরে দেখেছি এটা না, কথা বলতে পারতেছে না, পাগল হয়ে গেছে। অথচ এত মেধাবী ছিল, ওরে বাপ মা নষ্ট করে ফেলছে। ক্লাস 1-2-তে 1-2 রোল করার ভিতরে সার্থকতা নাই। কারণ এই রেজাল্ট, আমি যে ক্লাস 1-এ কত রোল ছিল এটা কি আমার এসে কেউ দেখতেছে? আমি ক্লাস 1-এ 1 রোল করতে পারি নাই, কিন্তু এটা আমার কেউ জিজ্ঞাসাও করে না। ক্লাস 1-এ তোমার কত রোল ছিল, 2-এ কত ছিল, 3-তে কত ছিল, 4-এ কত ছিল, 5-এ কত ছিল। আমার শুধু জিজ্ঞাসা করে এসএসসি রেজাল্ট কি। সারা পৃথিবীতে এইটাই চায়। তুমি যে স্কলারশিপ নিয়ে পৃথিবীতে পড়াশোনা করবা, তুমি ইউনিভার্সিটিতে পড়বা, তুমি যাই করো না কেন, তোমার প্রথমে হচ্ছে এসএসসি দাখিলের রেজাল্ট কি, এইচএসসি আলিমের রেজাল্ট কি। এই 2টা রেজাল্টই শুনে, আর নিচের দিকে যা করছো এগুলো কিন্তু শুনে না। এটা শুনে তো খুব হতাশ হয়ে গেল নাকি তোমরা? তাহলে 1 রোল 2 রোল করে লাভটা হইলো কি? আমাদের মেধাবী বলতেছেন, এই যে ক্রেডিট দিচ্ছেন, আবার আইসা উলট পালট বক্তব্য দিচ্ছেন। এটার একটা মূল্য আছে। কারণ ছোটোবেলা থেকে যারা পড়াশোনা করে তারাই তো ক্লাস 9-এ 10-এ উঠে ভালো করতে পারে, A+ পেতে পারে। যারা বুয়েটে পড়ে, যারা ঢাকা মেডিকেলে পড়ে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরা তো আমার অনেকেই স্টুডেন্ট ছিল। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি। এদেরকে যখন জিজ্ঞাসা করছি ক্লাসে তোমার রোল ছিল কত, তখন তো 99%ই জবাব দেয় আমি ক্লাসে 1, 2, 3, 4 এরকম রোলই ছিল, সিঙ্গেল ডিজিট ছিল। এই যে সিঙ্গেল ডিজিটরাই হচ্ছে পরবর্তীতে কিন্তু এই জায়গায় যায়, কারণ তাদের লেখাপড়ার একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু লেখাপড়াটাকে আনন্দ হিসেবে নিতে হবে, এটাকে বেদনা কষ্টের কোনো কারণ হিসেবে নেওয়া যাবে না।
বাবা মা প্রেশার দিচ্ছে তাই পড়তে হচ্ছে, এরকম করা যাবে না। তুমি যা চাও সেজন্য তো তোমাকে তৈরি হতে হবে। আমি একটা উদাহরণ প্রায় বলি, আইনস্টাইন সক্রেটিসের উদাহরণ। ওই সক্রেটিস কি করতো, প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে ছাত্রদেরকে কনসাস করার জন্য বক্তব্য রাখতো, ক্যারিয়ার কাউন্সিলিং করতো। এরকম একটা সেমিনারে মেধাবীদের মাঝে বক্তব্য রাখার পরে একটা যুবক ক্লাস 9 পড়া একটা ছেলে এসে সক্রেটিসকে বলছে যে, আঙ্কেল ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই সাকসেস ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন। তখন সক্রেটিস তাকে বললো যে, তুমি যে সফল মানুষ হইতে চাও, এটা তোমার সাথে এখন আমি কথা বলবো না, তুমি আগামীকাল বিকেলে নদীর পাড়ে আমার সাথে তুমি একটু দেখা করবা। সক্রেটিসের সাথে ওই ছেলেটা দেখা করার জন্য এরকম আমার মতো শুটেড বুটের সাইজা নিয়ে চলে গেছে নদীর পাড়ে। সক্রেটিস তার আগেই ওইখানে দাঁড়ায় আছে। তাকে দেখার পরে ঘাড়ে হাত দিয়ে সক্রেটিস হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে নদীর ভিতরে চলা শুরু করছে। ছেলেটা কিছুই বুঝতে পারছে না, ওর দিকে বারবার তাকায় আছে, করে কি বুক সমান পানিতে যখন চলে গেছে, পেছনের বাপড়ি চুল, ছেলেটার সুন্দর চেহারা। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যায়? বাবরি চুল, সুন্দর চেহারা, পেছনের বাবরি কাটা চুল ধরে সক্রেটিস হঠাৎ করে তাকে পানির মধ্যে চলে গেছে। এখন ছেলেটা তো অপ্রস্তুত, যত উপরে উঠতে চায় ওকে পানির ভিতরে তত দিয়ে ধরে। ছেলেটা নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতেছে, মানে কিছুই বুঝতে পারছে না। আর সক্রেটিস দেখতেছে যে ওর কি অবস্থা। পানির নিচে কিছুক্ষণ পরে দেখলো যে ছেলেটার চেহারা বিবর্ণ আকৃতি ধারণ করছে, সবুজ আকৃতি ধারণ করছে, চেহারা নীল হয়ে যাচ্ছে। তখন সক্রেটিস তাকে উঠাইছে। উঠানোর পরে ছেলেটা তো এতক্ষণ নিঃশ্বাস না নিতে পেরে হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছে। সক্রেটিস তখন তাকে ডাঙায় উঠাইছে, উঠাই বলছে যে, বাবা এতক্ষণ পর্যন্ত পানির নিচে তুমি আকুলভাবে কি প্রার্থনা করছিলে? তখন ছেলেটা হাঁপাচ্ছে আর বলছে, আঙ্কেল বাতাস চাচ্ছিলাম, বাতাস চাচ্ছিলাম। সক্রেটিস বলছে, বাতাস চাচ্ছিল কেন? তোমাকে যদি আমি কোটি কোটি টাকা দিয়ে দিতাম, সোনা রূপা হীরা জহরাত বাড়ি গাড়ি এগুলো লিখে দিতাম, তাহলে খুশি হইতা না? বলছে, ওগুলা দিয়ে কি করবো, আমি যদি নাই বেঁচে থাকি, বাতাসই তো আমাকে বাঁচিয়ে রাখবে। তখন সক্রেটিস তাকে বলছে, শোনো বাবা, জীবনে সফলতার কোনো রহস্য নাই। যেই জিনিসটা তুমি চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও, তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারো। নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। টোটাল ফরাসি রাশিয়া, ইউরোপ তার পায়ের নিচে এসে পড়েছিল। 17-20 বছর বয়সে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল এই নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান ছোট বয়সে একেবারে ছোট্ট মানুষ, 4-5 এরকম পড়বে, মোটাসোটা ছিল তখন। একদিন বাজার থেকে হেঁটে যাচ্ছে, একটা জ্যোতিষীকে দেখছে যে মানুষের হাত দেখে দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে। তখন নেপোলিয়ান মাথা ঠেলে জ্যোতিষীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল একটু বলেন তো আমার হাত দেখে আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা? জ্যোতিষী তখন বলছে, তোমার হাতের রেখা এটা বাঁকা, এটা যদি এইভাবে সোজা হইতো তাহলে তুমি তোমার জীবনে কিছু একটা করতে পারতো। ও এখান থেকে বের হয়ে গিয়া একটা ব্লেড কিনা হাতের রেখা ধরে এখান থেকে টান দিয়ে সোজা বানাইছে। এরপরে এইখানে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, আর একটা আঙুল দিয়ে চেপে ধরে এরপরে ঠেলে গুদায় আবার সেই ওই জ্যোতিষীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল দেখেন তো এবার আমি আমার জীবনে কিছু একটা করতে পারবো কিনা। এবার ওই রক্ত মাখা হাত দেখে জ্যোতিষী হাত ধরে থাকায় বলছে, রে বাপ, তোর রেখা তেরে কোন দিকে নেবে আল্লাহ ভালো জানে, তবে তুই যে জীবনে কিছু একটা করবি, পৃথিবীর রেখা অঙ্কন করে দিবি, তা বোঝা যাচ্ছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, অল্প বছর বয়সে 17-18 বছর বয়সে সে যুদ্ধে নামছে, সারা পৃথিবীর তাক লাগিয়ে দিয়েছে, টোটাল ইউরোপ তার পায়ের নিচে আসতে বাধ্য হয়েছে। এর নাম হচ্ছে অদম্য স্পৃহা। তোমার আমার মধ্যে এই স্পৃহা আছে না? বাপ মা খালি ঠেলে গুদায় পড়াশোনা করায়, কোনটা? বাপ মা যদি ঠেলে গুদায় পড়াশোনা করায় ওইটা তোমার জন্য আশীর্বাদ, কিন্তু এটাকে মন মরা হিসেবে নেয়ার কোনো সুযোগ নাই। নিজের ভিতরে উৎসাহ জন্মাও, কারণ তুমি যে লেখাপড়া করছো, তোমার অনেক বন্ধু বান্ধব এসএসসি পাস করতে পারবে না, তোমার অনেক বন্ধুদেরকে তুমি এই সাথী পাবা না। আমরা ক্লাস 5, 6, 7 যাদের সাথে পড়ছি তাদের অনেককে দেখি এখন ইলেকট্রিক মিস্ত্রি, কেউ হচ্ছে ভ্যানে করে সবজি বিক্রি করে, কেউ হচ্ছে কৃষি খামার চালায়, কেউ হচ্ছে কান্নাকাটি করে, টাকার অভাবে অনটনে অর্ধাহারে অনাহারে দিন কাটায়। এগুলো আমাদের চোখে দেখা। অথচ ওর বাপ ওরে যখন স্কুলে দিয়ে যেত পলায় চলে যেত, ক্লাস ফাঁকি দিয়ে বেঞ্চের নিচে পলাইতো, ক্লাসে পড়া না পারলে টয়লেটে যেয়ে লুকাইতো, এই কাজগুলো করতো। ফার্স্ট বেঞ্চে জীবনেও বসতো না, মাইর খাবে কিন্তু পড়বে না। খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। খেলাধুলা করতে হবে কিন্তু সেটা ফিজিক্যাল ফিটনেসের জন্য, লেখাপড়াকে কম্প্রোমাইজ করে নয়।
এই কারণে আমাদের জীবনকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমরা যদি তৈরি করে নিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের যে লক্ষ্যটা, এই লক্ষ্যে পানা আমরা পৌঁছাতে পারবো তো এটা। আর সর্বদা মিথ্যা কথা বলবো নাকি, সত্য কথা বলবো, এনার্জেটিক থাকবো, একেবারে এনার্জেটিক, ফুল স্পিড। টার্গেট হচ্ছে ডাক্তার হবো তো হয়েই স্যার। Nothing is impossible for human being. Everything is possible if you think that I have to acquire this. আমাকে এটা অর্জন করতেই হবে, এটা যদি আমি চিন্তা করি তাহলে নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছুই অসম্ভব কিছু না মানুষের কাছে। তুমি যা টার্গেট করবা দেখবা মানজাদ্দা ওয়াজাদা, যে টার্গেট করে সে সে জায়গা পর্যন্ত পৌঁছে যায়। এজন্য তোমাকে একেবারে অদম্য স্পৃহা নিয়ে ছুটে চলতে হবে, প্রচন্ড এনার্জেটিক হতে হবে। তোমার চাইতে তো অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করে পৃথিবী নতুনভাবে সাজিয়ে তুলেছে, এরকম লোক তো আছে দুনিয়াতে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, এরকম মানুষও আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, এরকম মানুষও আছে। আমি দেখেছি জাতিসংঘের মহাসচিব ছিল বান কি মুন, তার হিস্ট্রি, তার জীবনে এসে বলছে যে আমার ঘরে টয়লেটও ছিল না, টয়লেট করতে ঝুলন্ত টয়লেট ছিল এলাকায়, গণ টয়লেটে গিয়ে টয়লেট করতে দিয়ে। এত দরিদ্র পরিবারে আমি বেড়ে উঠেছি, কিন্তু আমি শুধু লেখাপড়াকে প্রায়োরিটি দিয়ে আমার জীবনকে আমি গড়ে তুলেছি। এভাবে পৃথিবীর ইতিহাসে তো এমন অনেকেই আছে যারা আজকে কোটিপতি, বিলিয়নার হয়ে গিয়েছে, কিন্তু সেই মানুষগুলোর পরিবারের কাঠামোগুলো অর্থনৈতিকভাবে ছিল পর্যদস্ত। নিয়মিত খেতে পারতেন না, এক বেলা খেয়ে সার্ভাইভ করে টিকে থাকার জন্য চেষ্টা করেছেন। এরকম অনেক বিজ্ঞানীদের জীবনীও তুমি খুঁজে পাবা, যাদের বিজ্ঞানী হতে গিয়ে জীবনে লেখাপড়া করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তো তোমার যদি এই কষ্টটা না করতে হয়, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যদি অভাব অনটন থাকে, তাহলে মনে করো তুমিও আগামী দিনের বাংলাদেশে কিছু একটা করে দেখাবা। এই বাঁশখালীর চেহারা পাল্টে দেওয়ার জন্য তোমার নাম অবিস্মরণীয় অক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই উৎসাহ দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা। সিঙ্গেল ডিজিট সংবর্ধনা মানে তোমার পথ চলা এটা শেষ নয়, এটা হচ্ছে তোমার বিগিনিং, স্টার্ট। ইউ হ্যাভ টু স্টার্ট টু বিল্ড ইয়োরসেলফ ইন দ্য ফিউচার। ইউ আর দ্য নেক্সট জেনারেশন, ইউ আর দ্য ফিউচার অফ দিস লিডার, ফিউচার লিডার অফ দিস সোসাইটি। ইউ মাস্ট হ্যাভ টু বিল্ড আপ দ্য নিউ জেনারেশন, নিউ সোসাইটি, নিউ ওয়ার্ল্ড, নিউ ইরা। মানুষই পরিবর্তন করে, মানুষের হাতেই হচ্ছে পরিবর্তনের চাবিকাঠি। এই পৃথিবী আর কিছুই নাই, দ্য কম্বিনেশন অফ পিপল। কিছু মানুষের একটা সমন্বয়ে এই পৃথিবী আল্লাহ গড়ে তুলেছেন। তোমাদের ভবিষ্যৎ জীবনের সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করি। তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চাদরে আবৃত থেকে তোমার শিক্ষা জীবন পরিচালনা করতে পারো। তোমরা সমাজের জন্য, তোমার পরিবারের জন্য যেন কিছু করতে পারো। বাবা মাকে কখনোই কষ্ট দিবা না, কারণ বাবা মার সাথে উফ শব্দ বলাও কুফরি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মার সাথে উফ শব্দ মাঝে মাঝে বলো না? তোমার খেয়ে কাজ নাই, উফ শুধু এরকম আমারে বলো, তুমি যাও, এরকম তো বলি। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দও বলতে পারবে না। উফ হচ্ছে আরবি শব্দ, উফ শব্দও বলতে পারবা। তুমি এত মোস্তান হও নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা শুক্র রক্তবিন্দু থেকে। আর এই রক্তবিন্দু মাংসপিণ্ডে পরিণত হয়ে তুমি একটা মানুষ হয়েছো তোমার মায়ের পেটের মধ্যে। তুমি নিজে খাইতে পারতা না, মা খাইতো। এগুলা রক্ত বানায় আল্লাহ তোমার পেটে ঢুকায়, তারপরে তোমার গরম সৃষ্টি করে দিছে। তুমি মোস্তানি করো আবার সেই মায়ের সাথে। খবরদার সেই মাকে কষ্ট দেবা না, মার সাথে উহ আহ শব্দও করবা। যদি হয়েও থাকে পা ধরে ক্ষমা চেয়ে নেবা যে মা ক্ষমা করে দাও, আমি জীবনে আর তোমার সাথে এরকম আচরণ করবো না। পারবা? মার দোয়া যদি থাকে, পৃথিবীতে আর কারো দোয়া দরকার নেই। ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও তোমার কিছু করতে পারবে না। পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প আসলেও তোমার বিন্দু মাত্র কোনো করার ক্ষমতা রাখে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যা লিখে রাখবেন সেটাই হয়। এই জন্য এই চেষ্টাটা করতে হবে, চিন্তা করতে হবে, পৃথিবী নিয়ে ভাবতে হবে, সমাজ নিয়ে ভাবতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, নিজের পরিবারের সাথে থাকতে হবে, পরিবারের জন্য ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করুন। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।